5ই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম, নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন। সত্যটা আসলে জানেন কি? 5ই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম, ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারত, আর সেখানে যদি আমি অবস্থান করতাম, আজ আপনাদের সামনে যে আমি, সেটাও হয়তো সম্ভব হতো না। তারা আমাকে কখনোই জীবিত রাখতো না, গাদ্দাফিসেও করুণ পরিণতি করত। ওদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে তা ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, তো নিশ্চয়ই আবার কিছু কাজ বাকি আছে। আজকে হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু হাসিনা ভাষণ দিয়েছেন, যদিও অডিওতে দিয়েছেন। তিনি আলোচনা করেছেন তার বাড়ি ভাঙা নিয়ে, তার বাবার বাড়ি ভাঙা নিয়ে। তিনি কেঁদে দিয়েছেন, কান্না করেছেন। তার এই কান্না দেখে আমার সেই কান্না মনে হয়েছিল, যেই কান্না যেদিন কেঁদেছিলেন বেগম জিয়া, যিনি তার বাড়ি থেকে বের হয়ে যে কান্না করেছিলেন। এবং তাকে যেদিন গ্রেফতার করা হয়, সেদিন রুহুল কবির রিজভী এবং মির্জা ফখরুল যেভাবে কেঁদেছিলেন, সেই কান্নার কথা মনে হয়ে গেছিল। আজকে হাসিনার ফোন কল রেকর্ডে এই কান্না। তো হাসিনার সম্পূর্ণ কল রেকর্ড শুনবো। কল রেকর্ড শুনলে আমরা কিছুটা হলেও বুঝতে পারবো যে হাসিনা আসলে অনুতপ্ত কিনা। হাসিনা যে এই তো অন্যায় করেছে, জুলুম করেছে, এবং লাস্টে জুলাই আগস্টে গণহত্যা করেছে, এর জন্য যে সামান্য পরিমাণ কোনো অনুশোচনা করে কিনা, তার সম্পূর্ণ আলোচনা শুনলে বুঝতে পারবো। এরপর বিস্তারিত বিশ্লেষণ করবো, প্রত্যেকে বলবো তার সম্পূর্ণ আলোচনা শুনুন। বুঝতে পারবেন যে হাসিনা যে একজন মানসিক রোগী এবং সে একজন সাইকোপ্যাথি রোগী। দর্শক, আলোচনা যদি শুনে থাকেন তাহলে বুঝতে পেরেছেন হাসিনা কোথাও তার কোনো অনুশোচনা নেই, কোথাও তার কোনো দয়া কিছু নেই। বরং সে বলছে যারা ঘরবাড়ি ভাঙছে তাদের লিস্টি করার জন্য, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার জন্য। অর্থাৎ ক্ষমতায় থাকতে যেই হুমকিগুলো দিত, এখন ক্ষমতা নাই পলাতক সেই হুমকিগুলো দিচ্ছে। অর্থাৎ হাসিনার কোনো পরিবর্তন নেই, কোনো অনুশোচনা নেই, মানে কোনো তার ভিতরে একটা যে অনুতপ্ততা, সেটা নেই। অর্থাৎ সে একজন মানসিক রোগী, একজন ফ্যাসিস্ট এবং একজন খুনি। এই কারণে তার ভিতরে এই কারণে। কিন্তু সবচেয়ে আশ্চর্য দুঃখের বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশে যে সমস্ত আওয়ামী লীগের বাইরা বসবাস করেন, তারা তার এই বক্তব্যে উস্কানিতে রাজপথে নেমে বা তারা কিছু কাজ ঘটিয়ে তারা নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলতেছে এবং পরিবারকে হুমকির মুখে ফেলতেছে। এবং আমি বলবো, এই হাসিনার, আমি অনেক আওয়ামী লীগের সাথে কথা বলেছি, তারা অনুতপ্ত এবং তারা মনে করে তারা অনেক ভুল করেছে, কিন্তু হাসিনা এইগুলো স্বীকার করতে চায় না। হাসিনা হয়তো এগুলো স্বীকার করলে, বারবার ক্ষমা চাইলে মানুষ ক্ষমা করে দিত, কিন্তু হাসিনার এতটাই তার ভিতরে এক নায়নতন্ত্র চলে যে সে কোনোদিন কারো কাছে ক্ষমা চায় না। অর্থাৎ নিজেকে সে ক্ষুধা দাবি করার মতো সে জিন্দিগি যাপন করে। আর এই জন্য তার কপালে এমনটা ঘটেছে। আজকে তার কারণে, তার এই উস্কানিগুলোর কারণেই 32 নাম্বার ভেঙে ফেলা হয়েছে। ভবিষ্যতে যদি এমন উস্কানি দেওয়া হয়, তাহলে হয়তো বা সামনে আরো বড় পদক্ষেপ নিতে যাবে ছাত্র জনতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের ছাত্র সমাজের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাই। আর বিশেষ করে ছাত্রলীগের সকল নেতা কর্মী যারা যেখানে আছে, দেশে বিদেশে, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। সকলের জন্য আমার দোয়া আশীর্বাদ। বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে। বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে। যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল, উন্নয়নের বিস্ময় ছিল, সেই বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে। এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয়। আগস্ট মাস আমাদের শোকের মাস। সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে, তার শিকার আজকে সমগ্র দেশ।
এদেশের বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, সরকারি ও অসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না, পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না। এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তোমাদের মনে আছে 2018 সালে ছাত্রদের একটা কোটা আন্দোলন শুরু হয়। আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি, বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম, তাদের দাবি পূরণ করেছিলাম। এরপরে মুক্তিযোদ্ধা কয়েকটা পরিবার একটা কোর্টে মামলা করে, তার একটা রায় হয়। সেই রায়ের যখন কোটা আবার চালু করে, আমরা সরকারের পক্ষ থেকেই রিট করে সেটা স্থগিত করে দিই। প্রকৃতপক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না। কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না, এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র, সেটা আমি বারবার বলেছি। এটা ছিল সেই একজন ক্ষমতার লোভী, তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। সেই অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে, পুলিশ হত্যা, সাংবাদিক হত্যা, সাংস্কৃতিক কর্মী হত্যা, সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা, অর্থনীতিকে ধ্বংস করা। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছেন বাংলার জনগণের জন্য। সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয়, তারই প্রতিবাদ তিনি করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন। আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন 1948 সালের 4 জানুয়ারি। এবং বাংলাদেশ ছাত্রলীগ, তমুদ্দুন মজলিস সহ আরো কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন। সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন, আমি তাদের আজকে স্মরণ করি। সালাম, বরকত, জব্বার যারা জীবন দিয়েছেন, রক্তের অক্ষরে বলে গেছেন, আমরা মায়ের ভাষায় কথা বলতে চাই। আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু। ধাপে ধাপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয়। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। মাত্র 3 বছর 7 মাসের মধ্যে সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠেন। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে, সেই বাংলাদেশকে তিনি মাত্র 3 বছর 7 মাসের মধ্যে একটা স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। সে সময় যখন বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে, মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে, ঠিক তখন আসে আঘাত। 75 15ই আগস্ট। ওই ধানমন্ডি 32 নম্বর বাড়ি, যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর। তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে। 10ই জানুয়ারি 1972 সালে তিনি প্রত্যাবর্তন করেন। এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি, বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি। এই ছোট বাড়িটা, যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেড়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন। ওই বাড়িতেই 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করে। আমার 3 ভাই, সকলেই আমার ছোট। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট
রাসেল, যার বয়স ছিল মাত্র 10 বছর, তাদেরকে তো কেউ নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীতা বধূ সুলতানা এবং রোজি জামালকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন। ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তিনিও জীবন হারান। রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, তাকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। একই সাথে যুবনেতা শেখ ফজলুল হক মনিকে হত্যা করে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, তাকেও হত্যা করে। আব্দুর রব সানিবাদ, যিনি স্বাধীনতার সংগঠক ছিলেন, তাকে হত্যা করে। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত সহ ওই পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। প্রতিটি সংগ্রাম, মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান রয়েছে। 75-এর পর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করি, সেখানেও শহীদের তালিকায় ছাত্রলীগের সংখ্যাটাই বেশি। বারবার আঘাত এসেছে, একের পর এক কূপ হয়েছে, হত্যা, কূপ, ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সেখান থেকে বাঙালি জাতিকে উদ্ধার করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি। 15ই আগস্ট আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। 6টি বছর প্রবাসে আমরা কাটাই। এরপর আমি সুযোগ পাই বাংলাদেশে ফিরে আসতে, বলতে গেলে অনেকটা জোর করে ফিরে আসি। যে দেশে আমার পিতামাতার ঘাতকের দল, যাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, তাদের বিচার করা যাবে না। অর্থাৎ আমি একজন মানুষ হিসেবে আমার বাবা মা ভাইয়ের বিচার চাইতে পারবো না। সেই বিচারহীনতার সংস্কৃতি ছিল বাংলাদেশে। যে দেশে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করেছিল, মা বোনদেরকে ধরে নিয়ে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করত। সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়েছিল তখন। সেই অবস্থায়ও কিন্তু আমি দেশে ফিরে এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে, যে আদর্শ নিয়ে, যে চেতনা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা। যে আদর্শ বুকে ধারণ করে লাখো শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সেই শহীদের মর্যাদা রক্ষা করে বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে বাংলাদেশকে একটা উন্নত, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল। এবং সেই কাজে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছিলাম। প্রথমবার সরকারে এসে আমরা অনেকগুলি উন্নয়নের কাজ করি, এরপর আসতে পারিনি। আবার বাংলাদেশে জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতির দেশ হয়েছিল, প্রায় 8টি বছর সময় নষ্ট হয়। 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 300 সিটের মধ্যে 233টা সিট পায়। বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করে সরকার গঠন করি। 2009 সাল থেকে 2024 সাল এই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। যখন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী 2020 সালে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021 সালে উদযাপন করি, তখনই কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় এবং জাতিসংঘ স্বীকৃতি দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, সে ভাষণও ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান করে দেয়। কারণ যে ভাষণ পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক, অসামরিক নেতারা ভাষণের মধ্য দিয়ে মানুষকে উজ্জীবিত করেছে, সেই ভাষণগুলির মধ্যে প্রায় 2500 বছরের সকল ভাষণের মধ্যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণটি সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে গণ্য হয়। আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে তার স্থান পেয়েছে। বাংলাদেশে এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ নিষিদ্ধ করেছে, কিন্তু আন্তর্জাতিকভাবে তো তার স্বীকৃতি পেয়েছে। 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেটা আওয়ামী লীগ সরকার এসেই আমরা সেই উদ্যোগ নিয়েছিলাম এবং ইউনেস্কো কর্তৃক সেটা স্বীকৃতি পেয়েছিল। বাংলাদেশের উন্নয়ন
এটা তো শুধু একথা তো কেউ বলতে পারবে না যে উন্নয়নটা শুধুমাত্র আমরা একটি দলের জন্য করেছি। এই উন্নয়নটা সারা দেশের মানুষের জন্য। আমরা দেশের ছেলে মেয়েদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ সমাজ যারা এদেশের একদিন কর্ণধার হবে, তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ আমরা তৈরি করেছিলাম, যেখানে ছিল অনবরত সেশন জট। সেখান থেকে মুক্ত করে আমরা শিক্ষার পরিবেশ তৈরি করি। সাথে সাথে ব্যাপকভাবে যাতে তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি হয়, তার জন্য আমি সমস্ত কিছু বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। আমাদের দেশে মাত্র একটা টেলিভিশন ছিল, একটা রেডিও ছিল, কোনো মোবাইল ফোন ছিল না, ডিজিটাল ফোন ছিল না। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং টেলিভিশন, রেডিওকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া, ব্যাংক, বিমান থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছিলাম একটা লক্ষ্য নিয়েই, যে আমাদের তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেই লক্ষ্য নিয়েই। আমাদের দেশের উন্নয়নের যত পরিকল্পনা আমরা নিয়েছি, সে পরিকল্পনাগুলি ছিল একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত। আমার গ্রাম, আমার শহর, সেভাবে যেন প্রত্যেকটা গ্রাম গড়ে ওঠে এবং প্রত্যেকটা গ্রামের মানুষ যেন নাগরিক সুবিধা পায়, সেই ব্যবস্থাও আমরা করেছিলাম। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, প্রতিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা ডিজিটাল সেন্টার খুলে দিই, সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমাদের দেশে একসময় মানুষ কোনো ইন্টারনেট ব্যবহার করতো না। আজকে 13 কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে। মোবাইল ফোন ছিল না, সেই মোবাইল ফোনও উন্মুক্ত করে দিই এবং এখন 18 কোটি সিম ব্যবহার হয় এবং এর জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি। কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি। স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট সার্ভিস ব্যবস্থা করা হয়েছে। ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ আমরা উৎক্ষেপণ করেছি। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে উঠুক, সেটাই চেয়েছি। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 96 সালে সরকার এসেই নির্মাণ করি, যাতে করে বিজ্ঞানের দিকে মানুষ ঝোঁকে, গবেষণায় প্রতি মনোযোগী হয়। কারণ বিজ্ঞানের বিকাশ ছাড়া কখনো কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না। সেজন্য এই ব্যবস্থা আমরা নিয়েছিলাম। এরপরে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয়, ডিজিটাল বিশ্ববিদ্যালয়, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়, এভিয়েশন এবং আম এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষি বিশ্ববিদ্যালয়, বহুমুখী বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি। মেডিকেল বিশ্ববিদ্যালয়, সবগুলি কিন্তু আওয়ামী লীগের করা, আওয়ামী লীগের হাতে গড়া। একটার পর একটা ইনস্টিটিউট করে দিয়েছি। ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করেছে। পাবলিক সার্ভিস কমিশনে প্রতি বছর নিয়মিত পরীক্ষা হওয়া শুরু করে। ছেলেমেয়েরা যথাযথভাবে মেধার ভিত্তিতেই কিন্তু চাকরি পেয়েছে, কাজ পেয়েছে। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করে দিয়ে যেখান থেকে বিনা জামানতে ঋণ নিয়ে সবাই যেন কাজ করতে পারে, কর্মসংস্থান ব্যবস্থা যাতে হয়। ব্যাপক হারে যেন বিদেশি বিনিয়োগ আসে, সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিই এবং সেই বিনিয়োগ এসেছে। 2009 সালে সরকার এসে আমি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি 2010 থেকে 2021। যার লক্ষ্য ছিল বাংলাদেশকে আরো উন্নত করা, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করা, আধুনিক বিশ্বের সঙ্গে যাতে তাল মিলিয়ে চলতে পারে সেই ব্যবস্থা করা, এবং সেটাই আমরা কিন্তু করেছিলাম। আজকে আমাদের এটা বললে চলবে না যে মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এর সব কিছুই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি এদের স্বাধীন না করতেন, তাহলে আমরা কোথায় থাকতাম? পাকিস্তানের একটা প্রদেশ। পাকিস্তান আমলে একজন বাঙালি কিন্তু সেক্রেটারি হতে পারেনি। একজন বাঙালি কিন্তু মেজর জেনারেল পর্যন্ত যেতে পারেনি, মাত্র মেজর হিসেবেই থাকতে পারত। একজন মাত্র কর্নেল ছিল। পাকিস্তান আমলে কিন্তু আমাদের শিক্ষার কোনো উচ্চশিক্ষার সুযোগই ছিল না। এমনকি বিদেশে যেতে হলে ওই পাকিস্তানের রাজধানীতে যেয়ে বিদেশের আমাদের পাসপোর্ট এবং ভিসা নিতে হতো। আন্তর্জাতিক ফ্লাইট করাচি থেকে নিতে হতো। সেটা আমার নিজের অভিজ্ঞতা আছে। 69 সালে যখন আমি বিদেশে যাই, ওই করাচিতে যেয়ে থেকে ভিসা নিয়ে তারপর যেতে হয়েছে। কিন্তু দেশ স্বাধীন হবার পরে তো সেটা ছিল না।
আমদানি রপ্তানি ব্যবসা পূর্ববঙ্গে কেউ করতে পারতো না, ওই পাকিস্তানে যেই করতে হতো। কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলেই সকল সুযোগ আমরা পেয়েছি, আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস। এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে, সংবিধানকে ধ্বংস করা, জাতীয় পতাকা ধ্বংস করা, অনেক চেষ্টাই করা হয়েছে। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। একবার মুছে ফেলা হয়েছিল ৭৫-এর পর, এরপরে আবার এখন শুরু। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। তাদের কাছে বোধহয় বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না, ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধহয় পছন্দ। আজকে অন্তত আমরা বলতে পারি, জাতির পিতা স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন, তখনও কিন্তু ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিতেন, বিনামূল্যে কাপড় চোপড় দিয়েছেন, প্রত্যেক বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে দিয়ে গেছেন এবং পথ দেখিয়ে দিয়ে গেছেন। আর তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা বাংলাদেশ পরিচালনা করে বাংলাদেশকে কিন্তু উন্নত করেছি। আজকে আমরা বিনামূল্যে পাঠ্য পুস্তক দিতাম ১লা জানুয়ারি। আবার প্রশ্ন, এবছরে কেন এখনো বই দিতে পারলো না? ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, এখনো বই দিতে পারেনি। অথচ কোভিডের সময় যখন অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী, তখনও আমরা ঠিক ১লা জানুয়ারি আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম সময় মতো। তাদের পড়াশোনা, স্কুলে যাওয়া বন্ধ ছিল, অনলাইনে পড়াশোনা করা বা টেলিভিশনের মাধ্যমে এক একটা ক্লাসগুলি সেটা তুলে ধরা তাদের কাছে। ঘরে বসে আমার ঘর আমার স্কুল, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পড়াশোনা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাই আমরা করে দিয়েছিলাম। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে শুরু করে সবগুলি কিন্তু উন্নতি আমরা করেছি। মাদ্রাসার শিক্ষার উন্নতি করেছি, স্বীকৃতি দিয়েছি, কমই মাদ্রাসাকেও আমরা স্বীকৃতি দিয়েছি এবং অনেক অনেক মাদ্রাসা আমরা সরকারিকরণ বা সেগুলি আমরা যাতে আমাদের সব রকম সহযোগিতা পায় সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমাদের শিক্ষা যাতে কোনো মতে ক্ষতি না হয়, প্রত্যেকটা ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারে, প্রাইমারি শিক্ষা আমরাই প্রতিষ্ঠিত করি এবং সেই সাথে সাথে মায়ের নামে আমরা একটা বিশেষ অনুদান পাঠাতাম বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য। উপবৃত্তি দেওয়া, বৃত্তি দেওয়া এবং উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া, সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম যাতে আমাদের গরিব মেধাবী ছেলে মেয়েরা যথাযথভাবে পড়াশোনা করতে পারে, সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম। ৪ কোটির উপর শিক্ষার্থী এই সুযোগ পেত। এমনকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, আমরা যখন দেশে ফিরে আসি ওই বাড়িটি আমরা তো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি। ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন আমরা ২ বোন জনগণকে দান করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে, এবং সেখানে একটি মিউজিয়াম করেছিলাম সেই স্মৃতি রক্ষার জন্য। আর সেই ট্রাস্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের আমরা বৃত্তি দিতাম, কম করে হলেও ৫০০ টাকা, উপরে ২০০০ টাকা। মেডিকেল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যারা পড়তো সকলের জন্য এই বৃত্তি উন্মুক্ত ছিল। ১৮০০ শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিতাম। তাছাড়া অনেক দুস্থ এবং গ্রেনেড হামলা আহত নিহত পরিবার, তাদেরকে মাসোহারা দিতাম। কোভিডের সময় এই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকেই ৫ কোটি টাকা দিয়ে আমি ফান্ড করে দিয়েছিলাম প্রাইম মিনিস্টার অফিসে, যেখান থেকে কোভিডে যারা আক্রান্ত তাদের সহযোগিতা করা। আমরা ভূমিহীন গৃহহীনদের ঘরবাড়ি করে দিই। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে ৫ কোটি টাকা দিয়ে আমি বিশেষ তহবিল গঠন করে দিই, যেখানে জমি পাওয়া যেত না সেই জমি ক্রয় করে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘরবাড়ি করে দেওয়া।
যাদের ঠিকানা ছিল না তাদের আমি ঠিকানা দিয়েছিলাম। এমনকি এই আশ্রয়ণ প্রকল্পের থেকে পুলিশের চাকরিও পেয়েছে আমাদের অনেক ছেলে মেয়ে, কারণ তাদের ঠিকানা হয়েছিল, আগে তাদের ঠিকানা ছিল না। 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে আমরা সমগ্র জেলায় কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না, সকলের একটা মর্যাদা থাকবে। ঢাকা শহরে বস্তিবাসীর জন্য আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে সেখানে তাদের থাকার ব্যবস্থা ভাড়া ভিত্তিক, বস্তিতে যে ভাড়া দিত সেই ভাড়া দিয়েই যা থাকতে পারে সেই ব্যবস্থা করেছি। আমাদের দেশের যারা সুইপার, হরিজন, দলিত শ্রেণী তাদেরকে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমাদের বেদে কুষ্ঠরোগী, হিজড়া, প্রতিটি অনগ্রসর যারা তাদের জন্য বিনামূল্যে ঘর এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছি। বাংলাদেশে আমি যখন 96 সালে সরকার গঠন করি মাত্র 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল। আমি 4300 মেগাওয়াটে উন্নীত করেছিলাম। কিন্তু পরবর্তীতে 8 বছর পর যখন আবার সরকারে আসি তখন পেয়েছিলাম মাত্র 3200 মেগাওয়াট। আমরা উদ্যোগ নিই, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, প্রতিটি ঘর আলোকিত করব। আমাদের কথা রেখেছি। প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম, প্রতিটি ঘর আলোকিত করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে একটি মানুষও কুঁড়ে ঘরে বাস করবে না, নিদেন পক্ষে একটা টিনের ঘরেও হলেও তাদের দেব। সেটা কিন্তু আমরা দিতে পেরেছি এবং এর পরবর্তীতে এসে সেমি পাকা ঘর আমরা দিয়ে দিয়েছি, যাতে মানুষ বাঁচতে পারে। খেলাধুলায় আরো আগ্রহী যাতে হয়, ক্রিকেট টেস্ট ম্যাচ সেটাও আমার সময় অর্জন করা এবং সেই সঙ্গে সঙ্গে তাদের ট্রেনিং করানো। ক্রিকেট, ফুটবল বা দেশীয় খেলা, হকি, প্রত্যেকটা খেলার সুযোগ আমরা করে দিয়েছি এবং ছেলে মেয়ে উভয়ই সুযোগ পেত। আমাদের সে প্রাইমারি স্কুলে মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের মাধ্যমে সেই ছোট্টবেলার থেকে যাতে তারা খেলতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আজকে কি দুর্ভাগ্য আমাদের! আমাদের মেয়েরা ফুটবল খেলতে যেয়ে সারা অনেক দেশ থেকে কিন্তু তারা জয়ী হয়ে এসেছে, বাংলাদেশের সুনাম করে এসেছে। আজকে আমাদের দেশে তারা খেলতে পারছে না। কেন? মেয়েদের খেলার অধিকার নাই কেন? সেটা আমার প্রশ্ন। তাদেরকে কেন বাধা দেওয়া হলো? যারা এই বাধা দেন তারা কি ভুলে যান? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেন, তখন কে ১ম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একজন নারী। তিনি বিবি খাদিজা। তিনি ১ম ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে কথাটা তাদের ভুললে চলবে না। মায়ের পেটেই সন্তান জন্ম নেয়। আর সেই মায়ের জাতিকে অবমাননা করা কেন? সেটা আমার প্রশ্ন। খেলাধুলা, সংস্কৃতি চর্চা, স সাহিত্য চর্চা, এই সংস্কৃতি তো আমাদের অধিকার, সকলের অধিকার। এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকতে পারে না। আর ইসলাম ধর্ম কখনো তা বলে না। কিন্তু আজকে আমরা দেখছি শুধু মেয়েদের খেলতে যে দেওয়া হয় না তা না। শিক্ষকদের লাঞ্ছিত করা হয়। এটা কেমন ধরনের কথা? শিক্ষক আমাদের গুরুজন। তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। আর সেই সম্মান যে আমরা দেখাই সেটা তো আপনারা জানেন। এমনকি আমি প্রধানমন্ত্রী হবার পরেও আমার ইউনিভার্সিটির শিক্ষক, তাদেরকে আমি সম্মান করতাম। আমার স্কুলের শিক্ষক যাদের সঙ্গে দেখা হওয়ার সাথে, সাথে আমি সম্মান করতাম। তাদের পা ধরে সালাম করতাম। কারণ শিক্ষক গুরুজন। কিন্তু আমি জানি না এই কোটা আন্দোলনের নামে এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলা হলো যে ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের অপমান করে। তাদের গলায় জুতার মালা পরায়। তাদেরকে গাছের সাথে বাঁধে। তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ করায়। কেন এই ধরনের বেয়াদবি কেন শিখাবে বা এই শিশুদের কোমলমতি শিশুদের এবং ছাত্রছাত্রীরা কেন এই বেয়াদবি করবে? আজকে ছাত্রছাত্রীরা শিক্ষকদের বয়কট করে। এই ধরনের অদ্ভুত আচরণ আমি জানি না পৃথিবীর আর কোন দেশে আছে কিনা। তাহলে আমরা কি পরিচয় দেব? যে দেশের মানুষ ৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বে সম্মান পেয়েছে, আজকে সেই দেশের মানুষ কাছে কোথায়? কোথায় সেই সম্মান?
যে দেশটাকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে নিয়ে যে বাংলাদেশকে আমি উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিলাম, আমাদের অর্থনীতি আন্তর্জাতিকভাবে 35তম অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দারিদ্র্যের হার 41 ভাগ থেকে আমি 18.7 ভাগে নামিয়ে এনেছিলাম। হতদরিদ্র 25 ভাগ থেকে আমি 5.6 ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের সাক্ষরতার হার 45 ভাগ থেকে 78.8 ভাগে উন্নীত করেছিলাম। এবং আমাদের দেশের ছেলেমেয়েরা দেশে বিদেশের জন্য যে পড়াশোনা করতে পারে, প্রধানমন্ত্রীর দপ্তরে আমি আলাদা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করে দরিদ্র মেধাবী ছাত্রদেরকে আমি বৃত্তি দিতাম, যাতে তারা আরো উচ্চ শিক্ষা নিতে পারে, পিএইচডি করতে পারে বা অন্য যে কোনো উন্নত মানের শিক্ষা দেশে বিদেশে করতে পারে, সেইভাবে তাদের বৃত্তি দেওয়া শুরু করেছিলাম। কেন করেছিলাম? আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য। কারণ যারা এদেশ একদিন দায়িত্ব নেবে, তারা যেন সুষ্ঠুভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই লক্ষ্য নিয়েই তো। আজকে আমি দেখি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের বের করে দেওয়া হচ্ছে, তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে, তাদের শিক্ষাবর্ষ কেড়ে নেওয়া হচ্ছে। কি অপরাধ তাদের? আমরা যখন বৃত্তি দিয়েছি, আমরা যখন মানুষকে সহযোগিতা করেছি, আমরা তো কোনো দল দেখিনি। দল মত নির্বিশেষে মেধাবী যারা তারাই চাকরি পেয়েছে, তারাই সুযোগ পেয়েছে, তাদের জন্য আমি করেছি। আমি প্রধানমন্ত্রী হিসেবে মানুষকে মানুষ হিসেবেই দেখেছি। হ্যাঁ, একটা দেশে মাল্টি পার্টি সিস্টেম থাকে, বহুদলীয় গণতন্ত্র, সেখানে সকলের মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে সকলের অধিকার থেকে কেড়ে নিতে হবে। ছাত্রদের শিক্ষার অধিকার, এটা ছাত্রদের অধিকার। দল মত নির্বিশেষে সকলের অধিকার। সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা, এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা দেখি সেই বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমেই আজকে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। ছাত্রদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, শিক্ষকদের অপমান করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ নষ্ট করা হচ্ছে। কেন এই অবস্থা থাকবে? বাংলাদেশে 2024 সালে যে ঘটনা ঘটলো, সেখানে পুলিশদের পিটিয়ে পিটিয়ে হত্যা করা, একটা অন্তঃসত্ত্বা নারী পুলিশ যে বারবার বলছে, ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা। মানুষ এত অমানুষ হয় কিভাবে যে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো? আগুন দিয়ে পুলিশ ফাঁড়িতে জ্বালিয়ে দেওয়া এবং সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, মানুষকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, ঠিক কসাইখানায় পশু জবাই দিয়ে যেমন পা বেঁধে ঝুলিয়ে রাখে, সেইভাবে তাদের ঝুলিয়ে রাখা। যারা এমনকি তাদেরকে এমনভাবে অপমান করা, কাপড় খুলে নিয়ে তাদেরকে এক একজনকে কিভাবে বেইজ্জতি করা। যারা এইসব ঘটনা ঘটে তাদের মধ্যে কি এতটুকু মানবিকতা নেই, এতটুকু শালীনতা বোধ নেই? কি করে একটা মানুষ এভাবে মানুষকে অত্যাচার করতে পারে? আমরা তো 15 বছর 7 মাস তো ক্ষমতায় ছিলাম, এইভাবে তো আমরা কাউকে অপমান করিনি বা এভাবে দলীয়করণ আমরা করিনি। ব্যবসা বাণিজ্য আজকে কেউ করতে পারছে না। ব্যবসায়ীদের উপর অনবরত আক্রমণ, গ্রেপ্তার, কলকারখানা বন্ধ, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। আজকে কৃষক চাষ করতে পারছে না, সার নেই, বিদ্যুৎ নেই, সেচ দিতে পারে না। এই অবস্থা তো বাংলাদেশে ছিল না। আমি তো এই অবস্থা রেখে আসিনি। বাংলাদেশে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। উত্তরবঙ্গে মঙ্গা লেগেই থাকতো, সেখানে মঙ্গা দূর করেছি। যারা একবেলা খাবার পেত না, অন্তত 3 বেলা তারা খাবার পেত। বিদেশ থেকে পুরনো কাপড় এনে পরানো হতো। কই, আওয়ামী লীগ সরকার আসার পর তো বিদেশ থেকে পুরনো কাপড় এনে পরানো লাগেনি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব ব্যবস্থাই তো করেছিলাম। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ঔষধ বিনামূল্যে দেওয়া হতো। আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করেছি। বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি। প্রায় 44,000-এর মতো নার্স নিয়োগ দিয়েছি, 22,000 ডাক্তার নিয়োগ দিয়েছি।
মানুষের সেবা মানুষ যাতে পায় সেই ব্যবস্থাই আমরা নিয়েছি। কিন্তু আজকে যেন সব বৃথা হয়ে গেল। অপরাধটা কি আমার? আমি সেটা জানতে চাই। যারা আমাকে স্বৈরাচার বলেন, গণহত্যা বলেন, আজকে আমার জিজ্ঞাসা, আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে, এই যে পুলিশ হত্যা, আওয়ামী লীগের প্রায় 400 মতো নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হাত কেটে, পা কেটে, গলা কেটে হত্যা করা, ছাত্র, যুবক, মহিলা কেউ তো ছাড়া পাচ্ছে না। ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা, মাকে গাছের সাথে বেঁধে অপমান করা, জায়নামাজের উপরে কুপিয়ে মারা অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, এ কি বর্বরতা? এ কোন ধরনের বর্বরতা? তো এরা কারা? এরা কি গণহত্যাকারী না? এরা কি স্বেচ্ছাচারী না? একজন যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম, গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ, 6,000 টাকা বেতনের চাকরি 90 সালে পেয়েছিলেন। আমি 96-তে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই। শুধু তাই না, গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইউনূসকে দিয়েছিলাম। আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল, বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে। তা কিন্তু যায়নি, বরং এগুলি বেচেই খেয়েছে, মানি লন্ডারিং করেছে, দুর্নীতি করেছে, এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে। একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই? কৃতজ্ঞতা বোধ নেই? যেই তার উপকার করে তার উপরেই, তার মাথায় আঘাতটা করতে হবে কেন? ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না। এই ডক্টর ইউনূসেরই অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই, যেখানে স্পেনের রানী কুইন সোফিয়া এবং হিলারি ক্লিন্টন তারা উপস্থিত হন। আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে, এবং ক্ষুদ্র ঋণ জাতিসংঘে যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থাও আমি করেছিলাম। কিন্তু কত বড় বেইমান মুনাফিক যে তার ক্ষমতা লোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর রেহানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করলো, এবং তার বক্তৃতায় তিনি ধরা পড়ে গেছেন। বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে সে মোটা টাকা দেয়। আমাদের দেশে কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনোদিন মানুষকে এক পয়সা সাহায্য করেনি, কিন্তু সেখানে তিনি মোটা টাকা দিয়েছিলেন। আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ যখন যায়, সেখানে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে ইউনূস সাহেব কি বক্তৃতা দিলেন? যে এই আন্দোলন, কোটা আন্দোলন, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন, যা তার মাস্টার মাইন্ডের মাধ্যমে করা। ওই মাহফুজ আলমকে তার পরিচয় করে দিয়েছিল মাস্টার মাইন্ড হিসেবে। তার অর্থটা কি? ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আমাদের ছাত্ররা কোমলমতি, তারা ঠিক কোনটা সঠিক সবসময় তো বুঝতে পারে না, তারা ঝুঁকে চলে এসেছে। আবার আরেকজন সমন্বয়ক বলল কি, গণভবন আক্রমণের আগে বেশি ছাত্র পায়নি, তাই ফলস আইডি কার্ড করে ভুয়া ছাত্র বানিয়ে নিয়ে এসেছিল। তার মানে এদের উদ্দেশ্যটা কি ছিল? আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই, এবং জাতির কাছে আমি বলবো, 15ই আগস্ট আমরা 2 বোন বেঁচে গিয়েছিলাম, এটাই কি আমাদের অপরাধ? বাবা, মা, ভাই সব হারিয়েছিলাম। সব হারিয়েও সেই শোক ব্যথা বুকে নিয়েও ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে। কেন? আমি দেখেছি একটার পর একটা কূপ হচ্ছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে, গণতান্ত্রিক অধিকার নেই, পেটে ভাত নেই, প্রতিনিয়ত দুর্ভিক্ষ, চারিদিকে হাহাকার। যে বাংলাদেশ জাতিপিতা স্বাধীন করেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, মানুষের ক্ষুধার অন্ন যোগাবেন, সকল মৌলিক অধিকার নিশ্চিত করবেন, সেই বাংলাদেশে প্রতিনিয়ত এই ক্ষমতার লড়াই।
একটা অশান্ত পরিবেশ। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করবার জন্যই আমি এসেছিলাম এবং আমি তা করেছি। কই আমরা নিজের জন্য তো কিছু করিনি। আমাদের ছেলে-মেয়ে ৫ টা ছেলে-মেয়ে রানার আমার। তারা চাকরি করেছে, পড়েছে, লেখাপড়া শিখেছে। অক্সফোর্ড, হার্ভার্ড, এলএসসি অথবা লন্ডন স্কুল বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে। তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে। তাদের জন্য তো আমি কিছু করিনি। তারা নিজেরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি তাদের একটা কথাই আমরা ২ বোন বলেছি আমাদের ছেলেমেয়েদেরকে যে, "তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারব না। তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ।" এবং তারা তাই করেছে। সেভাবেই তারা লেখাপড়া শিখে সেইভাবেই জীবনযাপন করে। আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র ৩২ নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা ২ বোন। হ্যাঁ, জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল। সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। আর আমার স্বামী তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন। তার একটা বাড়ি ৫ নম্বরে যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। রেহানার বাড়িও লুট করা হয়েছে। আর গণভবন তো সরকারি। সেটা ভাঙাচোরা, লুটপাট ২ হাতে লুট করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন। তার সমন্বয়কদের সাথে নিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে। তিনিও বোধহয় লুটপাট করতে গিয়েছিলেন। আর ৩২ নাম্বার এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড়, বড় নেতারা এসেছেন। রাষ্ট্রপ্রধান এসেছেন, সরকার প্রধান এসেছেন। ওই বাড়ি ভিজিট করেছেন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে। কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই। আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা। আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? আমি কি আপনাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলেমেয়ের লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট, পুল, ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি? তাহলে কেন এই অপমান? কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা। আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে এই বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছেও এটা বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই, কোনো অভিযোগও নেই। কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম। কিন্তু সকলে তো এর মধ্যে ঢোকেনি তো। যারা আজকে এই ধরনের ধ্বংস করছে, যারা মানুষ হত্যা করেছে, তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। কাজে আমি মনে করি যে এর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো। এদের এই ধ্বংসযজ্ঞে যেন অংশ না নেয়। বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক, আরো উন্নত জীবন তোমরা পাও, আমি সেই দোয়াই করি। কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা, সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না। সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না, চলতে পারবো না। ১৫ই আগস্টের পরে আমরা পারতাম না। খুনের জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ। ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল। প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় করত। তারা বিস্ময় বলে স্বীকার করত। কিন্তু ২০২৪ সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ। আমার একটা প্রশ্ন, জুলাইয়ের ১৫ তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, ছাত্র হত্যা, শিশু হত্যা, যত হত্যা হয়েছে, কেন ইন্ডেমনিটি দেওয়া হলো?
অপরাধ করলে অপরাধীদের শাস্তি পেতে হবে। যারা অগ্নিসংযোগ করা হলো, ওই মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার বা প্রত্যেকটা বিটিভি থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া হলো, এবং সেটা সমন্বয়ক একজন বলেছে, পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফলতা। কিসের বিপ্লব? এই হত্যাযজ্ঞ ধ্বংসলীলাই কি বিপ্লব? বিপ্লবের অর্থ বোঝে? তারা নিজেরাই স্বীকার করছে, আর সেখানে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায়, আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন না একদিন হবেই। এটা সকলের মনে রাখতে হবে। তো আমি আজকে এখানে ছাত্র সমাজ আছে, আমি সবাইকে বলবো অন্তত মনোযোগী হও পড়াশোনায়, নিজের পায়ে দাঁড়াও, নিজের পিতামাতাকে সম্মান করো, শিক্ষকদের সম্মান করো, নিজের শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কোনো জঙ্গিদের হাতে তুলে দিও না। এই শিক্ষার অনেক কষ্ট করেই আমরা শিক্ষার পরিবেশ এনেছিলাম, যেখানে প্রতিদিন বোমাবাজি আর অস্ত্রের ঝনঝনানি ছিল, সেখান থেকে মুক্ত করে চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম, কোনো সেশন জট ছিল না। কিন্তু আজকে আবার সেই সেশন জট, আজকে আবার একটা দুঃসময় যাচ্ছে। আমাদের এই তরুণ সমাজই পারে এখান থেকে পরিবর্তন আনতে। যে চেতনা নিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে, সে চেতনাকে ধ্বংস হতে দিও না, তাহলে নিজেরা বিদেশেও মুখ দেখাতে পারবে না, দেশেও না। মানুষের ধিক্কার ছাড়া কিছু জুটবে না। কাজে সকলে সাধারণ শিক্ষার্থীদের বলবো, তোমরা দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, মানুষের কল্যাণে কাজ করো। আর ওই যারা জঙ্গি, সন্ত্রাসী, যারা এই অগ্নিসংযোগ, মানুষ হত্যা আর এই ভাঙচুর করতে পারে, ইতিহাস মুছে ফেলতে চায়, তাদেরকে ধিক্কার জানাও। আজকে আবার আমি এখান থেকে বিদায় নেব। তার আগে আমি এটুকুই বলবো, দেশের মানুষের কাছেই আমার জিজ্ঞাসা, যে যারা মানুষ হত্যা করে, যারা ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী, না যারা মানুষের কল্যাণ করে, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে, ঘরে ঘরে আলো জ্বালে, দেশের মানুষকে উন্নত জীবন দেয়, তারা ফ্যাসিবাদী? কারা স্বৈরাচার? এটা দেশের জনগণই বিচার করবেন। আমি তো আপনাদের কল্যাণে কাজ করেছি, দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। নিজের দিকে তো তাকাইনি, নিজের কি আছে না আছে সে তো দেখিনি। শুধু আপনাদের কল্যাণের জন্যই সবটুকু উজাড় করে দিয়ে দিন রাত পরিশ্রম করে মাত্র 15 বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। যা বিশ্বে বাংলাদেশের মর্যাদা অর্জন করেছিল, আজকে সব ধ্বংস হয়ে গেছে। তবে আমি এটুকু আশাবাদী, হ্যাঁ, আমাদের যে স্মৃতিটুকু নিয়ে 2 বোন বেঁচে ছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে। সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো? মানুষের দোয়া, উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রেনেড হামলা, গুলি, বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন। এবারেও তো সেই একই অবস্থা। এবার তো একটাই লক্ষ্য ছিল। তার meticulous ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে 2 বোনকে হত্যা করা। তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে। মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। এটাই আমার কথা। আমি ছাত্রলীগকে ব্যান করেছে। ছাত্রকে ব্যান করার কোনো অধিকার নেই। কারণ ইউনূস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। অস্ত্র, অর্থের জোরে মানুষ খুন করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতায় এসেছে। এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে, এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে। কারণ নিজে ট্যাক্স দেবে না, মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাবে।
ভ্যাট বসাবে, জনগণের ভাত দিতে পারবে না, পুলিশের পোশাক বদলায়, পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায়। কৃষক চাষ করতে পারে না, সার পায় না, সেচ পায় না, শ্রমিক কাজ পায় না, শ্রমিকদের বেকার করে দেয়, অথচ নিজের অর্থ সম্পদ ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে। কাজে এ অন্যায় আল্লাহ রাব্বুল আমিনও সইবে না। এবং বাংলাদেশের মানুষকেও বলবো, আপনারাও এই অন্যায়ের প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন, বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না। আমি আছি আপনাদের পাশে। আমি যত দূরেই থাকি না কেন, আমার মন আপনাদের সাথে আছে, আর আপনারা আমার মনের ভিতরে আছেন। বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম, বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম, আর সেইভাবে নিজের ছেলে মেয়েকে স্নেহ বঞ্চিত করেছি, কিন্তু আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করেছি। কাজে আমি আপনাদের কাছে বিচার চাই, আর আপনাদের সহযোগিতা চাই, যে এই ধ্বংসযজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায়, এই দমবন্ধ করা পরিবেশ থেকে যেন বাংলাদেশের মানুষ মুক্তি পায়, বাংলাদেশের মানুষ যেন জীবনের নিরাপত্তা পায়, শান্তিতে চলতে পারে, সেটাই আমাদের কামনা, সেটাই আমরা চাই। কাজে আজকে যারা এই ধরনের দুর্বৃত্ত পরায়ণ করছে, এই দুর্বৃত্ত পরায়ণদের হাত থেকে, এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তার জন্য সকলকেই ঘুরে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলি। ইনশাল্লাহ 2041 সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, এবং সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ছাত্রলীগকে ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তোমরা ভালো থাকো, তোমাদের দোয়া করি। সেই সাথে সাথে সকল ছাত্র সমাজ, তাদের জন্য আমার দোয়া, আশীর্বাদ রইল। সবাইকে আবার বলবো, মনোযোগ দিয়ে লেখাপড়া শেখো, দেশকে ভালোবাসো। আলোচনা যদি শুনে থাকেন তাহলে বুঝতে পেরেছেন হাসিনা কোথাও তার কোনো অনুশোচনা নেই, কোথাও তার কোনো দয়া কিছু নেই, বরং সে বলছে যারা ঘরবাড়ি ভাঙছে তাদের লিস্টি করার জন্য, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার জন্য। অর্থাৎ ক্ষমতায় থাকতে যেই হুমকিগুলো দিত, এখন ক্ষমতা নাই পলাতক সেই হুমকিগুলো দিচ্ছে। অর্থাৎ হাসিনার কোনো পরিবর্তন নেই, কোনো অনুশোচনা নেই, মানে কোনো তার ভিতরে একটা যে অনুতপ্ততা সেটা নেই। অর্থাৎ সে একজন মানসিক রোগী, একজন ফ্যাসিস্ট এবং একজন খুনি। এই কারণে তার ভিতরে এই কারণে। কিন্তু সবচেয়ে আশ্চর্য দুঃখের বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশে যে সমস্ত আওয়ামী লীগের বাইরা বসবাস করেন, তারা তার এই বক্তব্যে উস্কানিতে রাজপথে নেমে বা তারা কিছু কাজ ঘটিয়ে তারা নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলতেছে এবং পরিবারকে হুমকির মুখে ফেলতেছে। এবং আমি বলবো, এই হাসিনার, আমি অনেক আওয়ামী লীগের সাথে কথা বলেছি, তারা অনুতপ্ত এবং তারা মনে করে তারা অনেক ভুল করেছে, কিন্তু হাসিনা এইগুলো স্বীকার করতে চায় না। হাসিনা হয়তো এগুলো স্বীকার করলে, বারবার ক্ষমা চাইলে মানুষ ক্ষমা করে দিত, কিন্তু হাসিনার এতটাই তার ভিতরে একনায়নতন্ত্র চলে যে সে কোনোদিন কারো কাছে ক্ষমা চায় না। অর্থাৎ নিজেকে সে ক্ষুধা দাবি করার মতো সে জিন্দিগি যাপন করে। আর এই জন্য তার কপালে এমনটা ঘটেছে। আজকে তার কারণে, তার এই উস্কানিগুলোর কারণেই 32 নাম্বার ভেঙে ফেলা হয়েছে। ভবিষ্যতে যদি এমন উস্কানি দেওয়া হয় তাহলে হয়তো বা সামনে আরও বড় পদক্ষেপ নিতে যাবে ছাত্র জনতা।